সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সিনিয়র সাংবাদিক হাসান মামুন রয়েছেন আমাদের সঙ্গে। হাসান, আপনাকে স্বাগত। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে অক্ষের চেষ্টা সংলাপে আরসার হাতে 290 খুন। ইত্তেফাক জুলাই আগস্ট আন্দোলন 1100 মামলা, চার্জশিট একটিতে। গণজীবন জোড়াতালি দিয়ে চলছে স্থানীয় সরকার, জামাত সুপারিশ জমা দেবে আজ, বিএনপির মতামত চূড়ান্ত। কালের কণ্ঠ হাত বাড়ালেই মিলছে মাদক, কওমি মাদ্রাসাকে মূল ধারায় আনার উদ্যোগ। আমার দেশ গণমাধ্যমে শীর্ষস্থানীয় পদে ব্যাপক রদবদল, পুলিশের আমদানি করা স্নাইপার রাইফেল আটকে দিল কাস্টমস। আমাদের সময় যে কোনো মূল্যে নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। 730 কোটি টাকার রেমিটেন্স নাটক আওয়ামী লীগ নেতার। কালবেলা গ্রামীণ এমপ্লয়মেন্ট পেয়েছে জনশক্তি রপ্তানির সনদ। পুলিশকে নির্বাচনী প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা। দেশ রূপান্তর সুযোগে ছদ্মবেশে সক্রিয় আরসা, নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। খবরের কাগজ আইনশৃঙ্খলা সামাল দেওয়াই চ্যালেঞ্জ, বেসরকারি খাতে বাড়ছে না ঋণ, বিনিয়োগ স্থবিরতার আশঙ্কা। দিনকাল ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের খবর রচিত হবে, তারেক রহমান। আগের নামে ফিরল জিয়া উদ্যান। আলোকিত বাংলাদেশ, গেম চেঞ্জার, 4 কোটি তরুণ, ইসরায়েলি সেনাঘাঁটিতে হাইপারসনিক হামলা। করতোয়া নির্বাচনের প্রস্তুতি নিন, ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের খবর রচনা হবে, তারেক রহমান বলেছেন। এই ছিল অবস্থা, যেটা দেখলাম, যেটা হচ্ছে যে আজ থেকেই সংলাপ শুরু হচ্ছে। জি, আনুষ্ঠানিকভাবে সেই সংলাপ অলরেডি, এবং যে সমস্ত দল জমা দেয় নাই, যেমন আজ জামাত জমা দিবে সকাল 10টায়, আর আগামীকাল বেলা 1টার সময় জমা দেবে বিএনপি। এই হচ্ছে অবস্থাটা। এই সংলাপের ভবিষ্যৎ সংলাপ কী নিয়ে আপনি কীভাবে দেখছেন এটাকে? এই সংলাপের জন্য তো জাতি অপেক্ষা করছে সত্যি বলতে গেলে, কারণ এই সংলাপের যে ফল হবে তার সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে। এটা প্রধান উপদেষ্টা বেশ কমাস আগেই পরিষ্কার করেছেন যে অল্প সংস্কার হলে এবছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে, আর অধিকতর সংস্কার হলে পরের বছরের মার্চ অথবা জুনের মধ্যে অবশ্যই। এবং উনি কিন্তু পরিষ্কার করেই বলেছিলেন যে কেউ যেন অন্য কিছু চিন্তা না করতে পারে, মানে ওনার সহকর্মীদেরও কেউ যাতে অন্য কিছু চিন্তা করতে না পারে, সেজন্য উনি বেঁধে দিয়েছেন, এর বাইরে যাওয়া যাবে না। সম্প্রতি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উনি বসেছিলেন, জি, 127 জন কর্মকর্তা, এবং তাদের উদ্দেশ্যে উনি একটা বেশ উদ্দীপনামূলক ভাষণ দিয়েছেন, অভিভাবক সুলভ এবং উদ্দীপনামূলক, এবং দিক নির্দেশনা আছে তাতে। এবং তাদের উদ্দেশ্যে নরমে গরমে উনি কিন্তু অনেক কথা বলেছেন, আপনি খেয়াল করবেন। তো উনি সেখানেও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে। কথাটা ডিসেম্বরে, কিন্তু আমার মনে হয় যে উনি বোঝাতে চেয়েছেন ডিসেম্বরের মধ্যে, মানে এবছরের মধ্যে। জি। তো সরকার একটা মোটামুটি টাইমলাইন করে দিয়েছে, এবং ব্যাপারটা এরকম যে এর মধ্যে যেটুকু সংস্কার করা যায় সেটুকু করে, এই কথাটা উনি বলেছেন যে যেটুকু করা যায় সেটুকু করে নির্বাচনের দিকে যাওয়া। আগে কিন্তু কথাটা অন্যরকম ছিল একটু, যে সংস্কারের উপর নির্ভর করছে। এখন মোটামুটি তারিখ, মানে দিন তারিখটা নির্দিষ্ট হয়ে গেছে, এর মধ্যে যেটুকু করা যায়। তো মাঠে থাকা প্রধান রাজনৈতিক দল বিএনপির বক্তব্যের সঙ্গে এখানে একটু মিল আমি লক্ষ্য করছি প্রধান উপদেষ্টার। সেটা হচ্ছে বিএনপি কিন্তু বলছে যে বেশি সংস্কারের পরিবেশ নাই, সুযোগ নাই, সময় নাই, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে নির্বাচনে যাওয়া দরকার, যাতে নির্বাচনটা ভালোভাবে হয়। তো নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার প্রশ্ন আছে, আবার নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ারও কিন্তু প্রশ্ন আছে। এই প্রশ্নটা মতি ভাই, মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও ছিল, যে অংশগ্রহণমূলক নির্বাচন, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেই দাবি পূরণ হয়নি। তো এবার যেন সেই দাবি পূরণ হয়, যাতে কোনো দল নিষিদ্ধ না হয়, এবং সরকার কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করার দিকে নাই। বারবারই ডক্টর ইউনূস বলছেন যে
আমরা কাউকে নিষিদ্ধ করতে চাই না, এবং আওয়ামী লীগের উদ্দেশ্যে উনি বলেছেন যে তারা যদি অংশগ্রহণ করতে চায় তারা অংশগ্রহণ করতে পারে, কারণ তারা তো নিষিদ্ধ না। আর কিন্তু আওয়ামী লীগ তো এখন পুনর্গঠনই হয়নি। হ্যাঁ, আওয়ামী লীগের অবস্থা কোথাও নাই, আওয়ামী লীগের নেতৃত্বের কেউ নাই, এবং দেশে আওয়ামী লীগের নেতৃস্থানীয় কেউ আছেন বলে জানা যায় না। মানে শেখ হাসিনার সহযোগী বলে যারা পরিচিত বিবেচিত, শেখ হাসিনা কি দায়িত্ব থেকে সরবেন কিনা? উনি তো মানে শেখ হাসিনার পতনের পর তাৎক্ষণিকভাবে ওনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটা ভিডিও বার্তায় কিন্তু ওই রকম একটা কথা বলেছিলেন যে আমরা এগুলোর মধ্যে নাই, আমার পরিবার নাই, এবং দলের কর্মীদের উনি ডিজোন করেছিলেন একরকম তাৎক্ষণিকভাবে। কিন্তু পরে আবার বলেছেন যে আমরা দেখব, আমরা আছি ইত্যাদি। তো প্রথমে যে অবস্থানটা ছিল সেটা যদিও অস্থিরতাজনিত, কিন্তু ওইটা যদি থাকতো সেটা আমার মনে হয় যে আওয়ামী লীগের জন্য ভালো হতো, এটা আমার মনে হয়। তাহলে আওয়ামী লীগটা নতুন নেতৃত্বে পুনর্গঠিত হতে পারত, এবং আওয়ামী লীগটা এর মধ্যে কিছু কাজকর্ম করে নিজেদের গুছিয়ে নিতে পারত। আওয়ামী লীগের তো দেশে যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের কিন্তু একটা ভোট আছে, এমনকি গণ অভ্যুত্থানে এত বড় পতন, তারপরও আওয়ামী লীগের ভোট কিন্তু অনেকে বলছে যে 20 থেকে 25% এখন আছে। যদিও মাঝে একটা জরিপ হলো, সেই জরিপটা খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, সেখানে ভোট কম দেখানো হয়েছে, কিন্তু অনেকে বলছে যে এই ভোটটা কমপক্ষে দ্বিগুণ হবে, এবং জামাতের ভোট এত বেশি হবে না, 30% বেশি জামাতের ভোট, এটা বিশ্বাসযোগ্য আমার কাছে মনে হয় না। যাই হোক, তো ওইখানে বোধহয় আওয়ামী লীগের ভোট আছে। তো এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করতে না পারে, মানে আস্থার সঙ্গে বা উপযুক্ত পরিবেশ না পায়, তাহলে আওয়ামী লীগের ভোট তো আওয়ামী লীগ নিতে পারবে না, তার ক্যান্ডিডেট ঠিক করতে পারবে না, অর্থাৎ তার পার্টিসিপেশনটা অর্থবহ হবে না। তো এই অবস্থায় নির্বাচনটা হয়তো ইনক্লুসিভ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন জাতীয় পার্টি তো ইফতার মাহফিলও তো তারা করতে পারছে না, ছোটখাটো ইফতার মাহফিলও করতে পারছে না, এবং জাতীয় পার্টি থেকে কিন্তু কড়া বক্তব্য দেওয়া হচ্ছে যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। জিএম কাদের সাহেব বলেছেন, কালকেও বলেছেন, কোথায় যেন বলে যাচ্ছেন উনি, কিন্তু গতকাল একটা বলেই যাচ্ছেন, হয়নি, এবং বাধার মুখে। তো এই কালচারটা কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাচ্ছে না, এবং গণ অভ্যুত্থানের একটা পক্ষ থেকেই এই বাধাগুলো কিন্তু আসছে। এই বাধা তো আর আওয়ামী লীগ দিচ্ছে না, তাই না? বা এটা সরকার যে সরাসরি দিচ্ছে তাও না, পুলিশ দিচ্ছে না। তো এটা কারা করছে? এটাও এক ধরনের মব। এই মবের শিকার হয়েছিল জাতীয় পার্টির কার্যালয় রাজধানীতে কাকরাইলে, এবং এটা ঘোষণা দিয়ে হয়েছিল, যেমন 32 নম্বরের বাড়ি ভাঙা হয়েছে, এবং রাজধানীর বাইরেও বেশ কিছু বাড়ি ভাঙা হয়েছে, এবং এটা প্রধান উপদেষ্টার আহ্বান উপেক্ষা করেও করা হয়েছে। তো এটা তো ভালো হয়নি, এটা প্রমাণ হয়েছে যেটা ভালো হয়নি, এবং এটা এক ধরনের আওয়ামী লীগের পক্ষে গেছে, আওয়ামী লীগের প্রতি সহানুভূতি বাড়িয়েছে। তো এইগুলো কারা করছে, কি উদ্দেশ্যে করছে, এ নিয়েও কিন্তু প্রশ্ন আছে যে এগুলো কার পক্ষে যাচ্ছে, এবং কেউ অন্য পক্ষের হয়ে খেলছে কিনা মাঠে, এই কনস্পিরেসি থিওরি কিন্তু আছে। জি, অনেক ধন্যবাদ। আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ হয়েছে, যেটা সব কাগজে এই রিপোর্ট আসছে। সেখানে দেখলাম যেটাতে বলা হচ্ছে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, একাধিক কাগজে সেই রিপোর্ট আছে। আমার কাছে এই বৈঠকটা তাৎপর্যপূর্ণ মনে হয়। আমি ফেসবুকে দেখছিলাম যে অনেকে এটা শেয়ার করছে, মানে আইএসপিআর এর যে বক্তব্য, ছবি, এটা অনেকে শেয়ার করছে, যারা বিশেষ করে সরকারের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে। ফেসবুকে তো এরা মানে আসলে সবাই চিহ্নিত যে কে কোন পক্ষে, ফেসবুক অ্যাক্টিভিটিতে বোঝা যায়। তো তারা খুব উৎসাহের সঙ্গে শেয়ার করছে। মতিভাই, আপনি খেয়াল করবেন যে 2-1 দিন আগে মানে তুলসী গেপার্ড, মার্কিন যত গোয়েন্দা সংস্থা আছে তাদের প্রধান, উনি গুরুত্বপূর্ণ পদে আছেন, এবং তার সঙ্গে বিজেপি সম্পর্ক এসব নিয়ে আলোচনা আছে। তার যে পার্সোনাল হিস্ট্রি, সেখানে বিজেপির একটা সঙ্গে সংশ্লিষ্টতা আছে। তো এবং তার বিজেপির সঙ্গে তার সম্পর্কটা এত গভীর যে তাকে ভারতীয় নাগরিক কি ভারতীয় বংশোদ্ভূত মনে করা হয়, যদিও উনি তা না। যাই হোক, তো তার যে বক্তব্য বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে ভারতীয় একটা সংবাদ মাধ্যমের সঙ্গে, সেটাতে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে দেশে।
এবং সরকারও কিন্তু কড়া বিবৃতি দিয়েছে এর বিরুদ্ধে। তো এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে অনেকে দেখতে চাবে যে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটা। মাঝে সেনাপ্রধানও কিন্তু উষ্মা প্রকাশ করে কিছু বক্তব্য রেখেছিলেন, আমরা এখানে আলোচনা করেছিলাম যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ির ফলে উনি কিন্তু আওয়ামী লীগকে অত দায়ী করেননি। উনি গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে যে মতবিরোধ এবং কাদা ছোড়াছড়ি, মারামারি, কাটাকাটি এগুলো বলেছিলেন। উনি বলেছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এরকম কড়া কথা, যদি উনি ব্যাখ্যা করেননি কিভাবে হবে। তো অনেকে এই যে তুলসী গেবার্টের বক্তব্য, ভারতীয় প্রশাসনের যে অবস্থান, ভারতীয় মিডিয়ার যে প্রচারণা, মানে তাদের যে ক্যাম্পেইন, তো এগুলো মেলাতে চাবে। তো এই প্রেক্ষাপটে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের যে বৈঠক, এটা তাৎপর্যবহ এবং দেশের নিরাপত্তা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। প্রতিদিনই খারাপ খবর আছে, পিটিএ হত্যার খবর আছে, নারী শিশু ধর্ষণের খবর আছে, ডাকাতি হচ্ছে, জি ডাকাতি কমছে না, দস্যুতা বাড়ছে, এবং অনেক খবর মিডিয়ায় আসেও না, এটাও সত্য। মিডিয়াতে এক ধরনের চাপ আছে, মানে স্বেচ্ছা সেন্সরশিপ যেটাকে বলে, সেলফ সেন্সরশিপ, এটা আছে বলে মনে করা হয়। তো আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে যে মিডিয়া কর্মীরা একটা মানে কি বলবে কি বলবে না এটা নিয়ে, বা কি নিউজ করবে কি করবে না এটা নিয়ে সংশয় আছে। যদিও সরকারের দিক থেকে প্রকাশ্যে কোনো চাপ নাই, কিন্তু তারা ফিল করছে। যাই হোক, তো বিগত শাসনামলে মিডিয়ার ভূমিকা সার্বিকভাবে ভালো ছিল না, সেই কারণেও তারা এক ধরনের চাপ অনুভব করছে। তো আমি মনে করি যে এই বৈঠকটা তাৎপর্যবহ এবং এর ফলে কনফিডেন্স বিল্ডিং হবে, মানে যারা গণ অভ্যুত্থানের পক্ষে তাদের মধ্যে কনফিডেন্স বিল্ডিং হবে যে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে সম্পর্কটা ঠিকঠাক আছে। জি, অনেক ধন্যবাদ। ইত্তেফাকের শিরোনামটা দেখছিলাম যে জুলাই আগস্ট আন্দোলন 1100 মামলা, চার্জশিট মাত্র একটিতে। এটার কারণ বলছে বেশিরভাগ ক্ষেত্রে বাদী চেনেন না আসামিকে, আসামি চেনেন না বাদীকে, এই ছিল অবস্থা। এই যে ভুয়া মামলা, জি, মামলাগুলো নিয়ে কিন্তু শুরু থেকেই অভিযোগ আছে যে মামলাগুলো ঠিকমতো দায়ের হচ্ছে না এবং মামলাগুলো আগের স্টাইলে দায়ের হচ্ছে। এই কথাটা বহু বলা হচ্ছিল এবং সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এগুলো বাজ বিচার করা হবে এবং আসামি যারা প্রকৃত আসামি না তাদেরকে বাদ দেওয়া হবে। পুলিশকেও বলা হয়েছিল যে এগুলো চেক করতে, কিন্তু এই কাজটা বোধহয় ভালো মতো হয়নি। অথচ দেখেন, মানে গণ অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছিল, ছাত্র মানে সমন্বয়ক, এখন যারা দল গঠন করেছে এনসিপি, তাদের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে এইসব বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচনের কথা যেন কেউ না বলে। অথচ বাস্তবে কিন্তু বিচারের কোনো অগ্রগতি নাই। তো কবে বিচারের অগ্রগতি হবে, কবে শেষ হবে, কবে শেখ হাসিনার ফাঁসি হবে কোট অ্যান্ড কোট, এবং কবে নির্বাচনের আলোচনা আমরা করব, এই প্রশ্নও কিন্তু আছে। তো এটা তো হতাশাজনক পরিস্থিতি। এর মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন রিপোর্টও দিয়েছে যে কি ধরনের হত্যাকাণ্ড হয়েছে এবং কাদের দায় ছিল, শেখ হাসিনার দায় সহ, এগুলো তো চিহ্নিত, কিন্তু অগ্রগতি নাই বিচারের ক্ষেত্রে। এইটা হতাশাজনক। পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছিল তাদের যে চিকিৎসা, তাদের যে ক্ষতিপূরণ, এই কাজেও কিন্তু একটা হসপস অবস্থা বিরাজ করছে। মানে এই জুলাই ফাউন্ডেশনে ঠিকমতো কাজ করছে না, পদত্যাগের ঘটনা ঘটছে, ভুয়া লোকজন মানে কাগজপত্র দেখিয়ে মানে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। এগুলো তো সবসময় হয়, আমরা তো মানে ভালো কাজে অনেক, এমনকি মুরগির রক্ত গায়ে মেখে এইটা নাটক সাজাচ্ছে। তো এগুলো তো স্বচ্ছতার সঙ্গে করার প্রয়োজনীয়তা আছে সরকারি কাজটা। এবং ডক্টর ইউনূস কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা বোধহয় কাজটা ঠিক মতো করতে পারছি না এবং আমলাতন্ত্রের বাধা আছে, আমাদের অনভিজ্ঞতা আছে। তো এইভাবে চলছে আর কি পরিস্থিতিটা। মানে এটা একটা অপ্রত্যাশিত পরিস্থিতি এবং মানে কি বলবো, এটা আসলে এর জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। ফলে এটা মোকাবেলা করা, এটা সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়া, সেটা কিন্তু কঠিনও সত্যি কথা বলতে গেলে, কারণ তাদের তো কারো প্রশাসনিক অভিজ্ঞতা নাই এবং প্রশাসন থেকে বোধহয় সহযোগিতাও সেভাবে হচ্ছে না সম্ভবত। আরেকটা শিরোনাম দেখছি, আরসার হাতে 290 খুন। আরসার প্রধান গ্রেপ্তার হয়েছেন নারায়ণগঞ্জ থেকে এবং সপরিবারে উনি থাকতেন ওখানে। উনি সহযোগী সহ, আসলে এই সহযোগীরা ছিল তার দেহরক্ষী, এবং গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গিয়ে
তাদেরকে গ্রেপ্তার করেছে। তো এটা একটা ভালো খবর যে র্যাব তৎপর হয়েছে এবং গোপন সংবাদ তারা পাচ্ছে। আমরা কিন্তু এই যে গোয়েন্দা ব্যর্থতার কথা বলছিলাম, যে গোয়েন্দা বিভাগ ঠিকমতো কাজ করছে না, গোয়েন্দা তথ্য ঠিকমতো পাওয়া যাচ্ছে না, এবং সরকার আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবে কিভাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোয়েন্দা তথ্য সঠিকভাবে পাওয়া গিয়েছিল এবং তারা তাদের গ্রেপ্তার করতে এবং রিমান্ডে নিতে সক্ষম হয়েছে। তারা কিন্তু দেশের মূল ভূখণ্ডের দিকেও চলে যাচ্ছে, যেমন ময়মনসিংহ থেকে 4 জন বোধহয় অ্যারেস্ট হয়েছে। তো এই আরসা সহ বেশ কিছু জঙ্গি গোষ্ঠী কিন্তু এই মানে রোহিঙ্গাদের ঘিরে আছে, বেশ কিছু, মানে অনেকগুলো সংগঠন, এবং তাদের মধ্যে উপদলীয় কোন্দলও আছে। উপদলীয় কোন্দলে খুন হওয়ার ঘটনা আছে, ধর্ষণের ঘটনা আছে, অগ্নিসংযোগের ঘটনা আছে, এবং এই মানে এই যে আরসা প্রধান যিনি অ্যারেস্ট হয়েছেন তার বিরুদ্ধে কিন্তু 2টা বড় হত্যাকাণ্ডের অভিযোগ আছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়ার, নির্দেশনা দেওয়ার, এবং সরকারি একজন কর্মকর্তা ডিজিএফআই এর একজন সদস্যকে মেরে ফেলার অভিযোগ আছে, সেই বিষয়ে মামলা আছে, এবং উনি সম্ভবত পলাতক ছিলেন। তো তাকে ধরার ঘটনাটা খুবই মানে উৎসাহব্যঞ্জক, কিন্তু এটা তো যথেষ্ট না। প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গা আছে দেশে, এবং তাদেরকে ঘিরে তো 2টা পরিস্থিতি তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে এদের ভরণ পোষণ নিয়ে সংকট দেখা দিয়েছে। আপনি জানেন মাঝে জাতিসংঘ মহাসচিব এসেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা ওখানে গিয়ে আঞ্চলিক ভাষায় বক্তৃতা করেছেন। তো বক্তৃতা তো ভালো, ঠিক আছে, কিন্তু এই সংকট যে ঘনায়মান সংকট, এখানে সরকার কি করবে, সরকারের উপর চাপ বাড়বে কিনা আগামী অর্থ বছরে, এই প্রশ্ন কিন্তু এসে গেছে। আর একটা হচ্ছে যে নিরাপত্তা, এদেরকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে, বিশেষ করে এই যে ক্রান্তিকাল, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট সক্ষম না, পুলিশ কাজ করছে না, এবং সেনাবাহিনীকেও নিয়ে, সেনাবাহিনীর কর্মকাণ্ড মানে ভূমিকা নিয়েও কিন্তু মানুষের মধ্যে অসন্তোষ আছে। অসন্তোষটা হচ্ছে যে সেনাবাহিনী যথেষ্ট তৎপর না। আমি জানি না আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বক্তব্যে এটা আলোচিত হয়েছে কিনা, যে সেনাবাহিনী যথেষ্ট তৎপর হবে কিনা বা সরকার চায় কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। তবে সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি নানা ঘটনায় সেনাবাহিনী কিন্তু শেষ মুহূর্তে যাচ্ছে। যেমন আজকে বোধহয় বগুড়ায় একটা তুলকালাম কাণ্ড হয়েছে, সেখানে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছে, এবং একজন কথিত ধর্ষককে যে মারা হচ্ছিল সেখানে আলটিমেটলি পুলিশ পারেনি, কিন্তু সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সেনাবাহিনী করছে, কিন্তু সেনাবাহিনীর আরও বলিষ্ঠ ভূমিকা মানুষ আশা করে। এমনকি আগামী নির্বাচনে এই যে পুলিশের অবস্থা 7 মাসেও ঠিক হয়নি, এই পুলিশ দিয়ে কি হবে? যদিও প্রধান উপদেষ্টার আহ্বান আছে যে পুলিশকে প্রস্তুত হতে বলেছেন, কিন্তু পুলিশ আর কবে প্রস্তুত হবে? নির্বাচন তো ঘনিয়ে এলো। তো এই অবস্থায় কিন্তু সময় আছে, তো এই অবস্থায় কিন্তু মানুষের প্রত্যাশা হচ্ছে সেনাবাহিনীকেও এই নির্বাচনেও সেনাবাহিনীকে বড় ভূমিকা নিতে হবে, নাহলে নির্বাচনটা ঠিকমতো হবে না, এরকম একটা ধারণা আছে। অনেক ধন্যবাদ। আপনি অন্য সাবজেক্টে যাই, সেটা হচ্ছে যে আপনি জানেন সম্পাদকদের সঙ্গে অর্থ উপদেষ্টা বলেছেন যে এবারের বাজেট হবে সমতা ভিত্তিক ও কল্যাণমুখী। আর পাশাপাশি আমি একটা শিরোনাম দেখছিলাম খবরের কাগজের, বেসরকারি খাতে বাড়ছে না ঋণ বিনিয়োগ স্থবিরতার আশঙ্কা। আজকে প্রধান অর্থ উপদেষ্টার সঙ্গে মানে প্রাক বাজেট একটা বৈঠক হয়েছে। তো এই ধরনের বৈঠক তো আমরা দেখি সবসময় হয়, স্টেক হোল্ডারদের সঙ্গে হয়। আজকে সাংবাদিকদের সঙ্গে ছিল, অর্থনীতি বিষয়ে যারা রিপোর্ট করেন তারা গিয়েছিলেন, আমার পরিচিত কয়েকজন গেছেন, বক্তব্য রেখেছেন, তারাও প্রত্যাশা। তো অর্থ উপদেষ্টা কতগুলো কথা বলেছেন যেগুলো খুবই প্রত্যাশিত, যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করবে। আপনি মতি ভাই দেখবেন যে এবার রোজাটা কিন্তু সরকার মোটামুটি সামাল দিয়েছে, মানে সয়াবিন তেল এবং চাল ছাড়া অন্য সমস্ত পণ্যের দাম হয় স্থিতিশীল না হয় নিম্নগামী, এমনকি বেগুনের দামও এবার সেভাবে বাড়েনি। তো এটা একটা ইতিবাচক ব্যাপার এবং সবাই এটা প্রশংসা করছে, নিউজ হচ্ছে ইত্যাদি। তো এখন এই পরিস্থিতি যাতে বহাল থাকে, অটুট রাখা যায়, সেই চেষ্টা সরকারকে করতে হবে। এবং মানে সরকারের তো কর রাজস্ব কমানো সহ নানা রকম পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। মুদ্রানীতি এখানে একটা বড় ভূমিকা রাখে। বাংলাদেশ ব্যাংক একটা সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে এবং এটাও মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে। আর প্রবৃদ্ধি কিন্তু বাড়াতে হবে, প্রবৃদ্ধি এবার কমে যাবে বলে সবাই বলছে, সবাই মানে
আমাদের উন্নয়ন সহযোগীরা বলছে প্রবৃদ্ধি 4-এর নিচে নেমে যেতে পারে, অন্তত 5-এর মধ্যে থাকবে, 5-এর বেশি হবে না, এই কথা কিন্তু সবাই বলছে, সরকারও বলছে। আপনি যেটা বললেন যে বিনিয়োগ পরিস্থিতি ভালো না, জি, এর সঙ্গে প্রবৃদ্ধির তো সম্পর্ক আছে। বিনিয়োগ পরিস্থিতি ভালো না হলে কর্মসংস্থানও হয় না। তো অর্থ উপদেষ্টা বলেছেন যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেও তারা পদক্ষেপ নেবেন। আরেকটা উনি বলেছেন যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হবে। একটা দাবি এসছে যে এই টিসিবিতে যে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটার আওতা বাড়ানো এবং পরিমাণ বাড়ানো, তো সেদিকেও হয়তো নজর দিতে হবে। আপনি লক্ষ্য করবেন যে সরকার কিন্তু নিজে চাল আমদানি করছে, চালের একটা ঘাটতি আছে বলে মনে করা হচ্ছে, এবং এটা গত সরকারের আমলে শেষ দিক থেকেই চলে আসছে। সরকার স্বীকার করতো না, কিন্তু এই সরকার স্বীকার করে এটা মানে মোকাবেলার চেষ্টা করছে। বেসরকারি সরকারিভাবে চাল আমদানি হচ্ছে। চালের দাম কিন্তু মাঝে এই যে রোজার মধ্যে বেড়েছিল, আপনি লক্ষ্য করবেন, বিশেষ করে মিনিকেট চাল, এটার দাম নাকি 90 টাকা 100 টাকা হয়ে গেছে, মানে প্রিমিয়াম কোয়ালিটি যেটা। তো মিনিকেটের দাম বাড়ার কারণে নাজিসেলেরও দাম বেড়েছে। যাই হোক, এই ধরনের চাল অবশ্য উচ্চবিত্তরা পরিভোগ করে। আমরা লক্ষ্য করব যে মাঝারি এবং মোটা চালের দাম খুব একটা বাড়েনি, অল্প বেড়েছে, কিন্তু রোজার মধ্যেও এটা কেন বাড়বে এটা একটু দেখার বিষয়। এবং এই জায়গায় আশঙ্কাটা যে বড় ওঠার আগ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হবে। এখন পরিস্থিতির আরও অবনতি ঘটে কিনা সেটা একটু দেখতে হবে আর কি। আন্তর্জাতিক প্রসঙ্গ, আপনি জানেন যে গাজা পরিস্থিতিটা আবার আলোচনায়, আবার মানে মর্মস্পর্শী ঘটনা ঘটছে। 36 ঘন্টায় 183 জন শিশু নিহত, এর আগের দিন 400 জন মারা গেছিলেন। তো এটা এবং নেতানিয়াহু বলছেন যে হামলা মাত্র শুরু হলো। 6 সপ্তাহের বোধহয় একটা যুদ্ধবিরতি ছিল, তো সেটা লঙ্ঘন করে কিন্তু এই হামলা শুরু হলো। এবং গাজা ঘিরে স্থল অভিযান পরিচালনারও প্রস্তুতি আছে। তো এখানে আমরা লক্ষ্য করছি এখানে ট্রাম্প সাহেবের ভূমিকা কিন্তু আলোচিত হবে। ট্রাম্প সাহেব ইউক্রেনে যুদ্ধবিরতি ঘটানোর জন্য চেষ্টা করছেন, পুতিনের সঙ্গে ফোনালাপ করছেন। জেলেনস্কিকে তো তার দপ্তর থেকে বের করে দিলেন একবার, মনে হলো, এতই উনি সক্রিয় শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু এইখানে নেতানিয়াহুকে উনি কিন্তু আবার উস্কাচ্ছেন, এবং এই কথাও আছে, খবরও আছে যে মার্কিন সামরিক সহায়তা পেয়ে এই অভিযান শুরু করা হয়েছে, এটাও আছে। এবং কিছুদিনের বিরতি দিয়ে প্রস্তুতি নিয়ে অভিযান চালানো হচ্ছে, ড্রোন হামলা চালানো হচ্ছে বেসামরিক স্থাপনার উপর, বহু হতাহত। ফেসবুকে কিন্তু ঢোকা যায় না, মানে দুর্বল চিত্তের মানুষ ফেসবুকে ঢুকে, আমি একবার ঢুকে এক শিশুর ক্ষতবিক্ষত মুখ দেখে মানে বেরিয়ে এসেছি, ভয়াবহ। তো এটা কি হবে, মানে গাজার কি হবে, ফিলিস্তিনের কি হবে, এবং এর প্রতিক্রিয়া মুসলিম বিশ্বে কি হবে? আমাদের দেশেও কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া আছে। আমরা কিন্তু মানসিকভাবে এই ফিলিস্তিনিদের সঙ্গে একাত্ম বহুদিন ধরে, এবং সম্ভবত প্রধান উপদেষ্টা একটা প্রতিক্রিয়াও জানিয়েছেন, আমি যদি ভুল না করে থাকি, এই হামলার ব্যাপারে। তো ওখানে হামাসের বিরুদ্ধে নানা অভিযোগ করে তারা কিন্তু বেসামরিক স্থাপনার উপর হামলা করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। বেসামরিক লোকজন মারা যাচ্ছে। এবং এইটাও খবরে আছে যে নেতানিয়াহু তার দেশে তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার জন্য এবং দক্ষিণপন্থীদের পক্ষে আনার জন্য, পার্লামেন্টের অবস্থা শক্তিশালী করার জন্য এই অভিযানের আশ্রয় নিচ্ছেন। এটা আরও দুর্ভাগ্যজনক, মানে তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার জন্য এর মাসুল দিতে হচ্ছে গাজাবাসীকে। 1 মিনিট হাতে সময় আছে। কালের কণ্ঠের শিরোনামটা হচ্ছে হাত বাড়ালেই মিলছে মাদক। হ্যাঁ, মাদক পরিস্থিতি, মানে মাদক ঘিরে কিন্তু একটা সরকারি প্রচেষ্টা ছিল, এটা বিগত শাসনামলে ছিল, যে মানে মাদক ব্যবসা দমনের চেষ্টা হবে, এবং র্যাবকে নিয়োজিত করা হয়েছিল। এখন র্যাব কিন্তু মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আবার ক্রসফায়ারের দিকে চলে গেছিল, এবং বেশ কিছু আলোচিত ক্রসফায়ার যে কারণে র্যাব বিতর্কিত হয়েছে সেগুলো হয়েছিল। তো মাদকের ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করা হবে এটা কিন্তু একটা ট্রিকি ব্যাপার, মানে এটা প্রচলিত ধরনের আইন শৃঙ্খলা অভিযান পরিচালনা করে হবে বলে মনে হয় না, কারণ এই চেষ্টা কিন্তু করা হয়েছে। এখানে মানে সামাজিক প্রতিরোধটা জরুরি বলে মনে হয় আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।